সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জাহিদের সাথে আমার পরিচয় হয়। সে বিভিন্নভাবে আমাকে ভিডিও কলেও তার সাথে কথা এবং বিভিন্ন সুপার শপ এবং বিভিন্ন এই আপেল বাগান, তারপরে আঙ্গুর বাগানের সাথে ভিডিও কলে কথা বলার পর সে বলে আমি ইতালিতে ব্যবসা করি। সেক্ষেত্রে আমি তার সঙ্গে কথা বলতে বলতে অনেক দিন কথা বলি। তারপর আমি উন্নত জীবনের আশায় আমি হয়তো তার প্রতি একটা বিশ্বাস আমার জন্মে এবং ইতালিতে যাওয়ার জন্য আমি তার প্রস্তাবে রাজি হই এবং তার সাথে আমার কন্ট্যাক্ট হয় যে 20 লক্ষ টাকা সে দেশে নেবে 5 লাখ এবং ইতালিতে পৌঁছার পর প্রথম সপ্তাহে আমার থেকে সে বাকি 15 লাখ টাকা নেবে। এভাবেই তার সাথে কন্ট্যাক্ট হয় এবং সে দুবাই নিয়ে আমাদেরকে বৈধভাবে আর কি সে এয়ারে করে প্লেনে করে আমাদেরকে ইতালিতে নেবে। কিন্তু দুবাইতে নেওয়ার পর ওখানে 21 দিন রাখার পর আমাদেরকে আফ্রিকার দেশ নাইজারে নেয়, ইথিওপিয়া ট্রানজিট করে নাইজারে নেয়। নাইজার পর্যন্ত আমাদের বৈধতা ছিল। পরবর্তীতে সেখানে আমাদের বেশ কিছুদিন রাখার পর পর্যায়ক্রমে ধাপে ধাপে আমাদের থেকে টাকা নেয় আর কি। এরপর আমাদেরকে বাই রোডে এবং বিভিন্ন পাহাড় পর্বত পাড়ি দিয়ে আমাদেরকে দিন নাই রাত নাই মরুভূমি পাড়ি দিয়ে আমাদেরকে আলজেরিয়ায় ঢোকায়। আলজেরিয়া আমাদের আসতে নাইজার থেকে আসতে 3 দিন 3 রাত লেগে যায় মরুভূমির মধ্যে, সাহারা মরুভূমির মধ্যে। এবং এর মধ্যে খাওয়া দাওয়া ন্যূনতম কোনো রকম বেঁচে থাকার মতোই খাবার দিয়েছে। তারপরে আলজেরিয়ার যখন আমাদেরকে নিয়ে আসে সেখানে আমাদেরকে 1.5 মাস আমাদেরকে মানে অমানবিকভাবে একটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে রাখে। সেখানে আমাদের 1.5 মাস আমরা কোনো গোসল করতে পারিনি, এমনকি টয়লেটের পানি পর্যন্ত আমাদের ছিল না। আমরা পানির জন্য খাবারের জন্য আমরা সবসময় কান্না করতাম। মাঝে মাঝে আফ্রিকান দ্বারা আমাদেরকে কিছু খাবার পাঠিয়ে দিত, তাও দরজা খুলে ওনারা ঢেলে দিয়ে যেত, কুকুরের মতো করে আমরা ঢেলে দিয়ে যেত, ওই খাবার নিয়ে আমরা কাড়াকাড়ি করে খাইতাম। তো এভাবে পরবর্তীতে আলজেরিয়ার বর্ডার ক্রস করে তিউনিসিয়া নেওয়ার সময় আমাদেরকে পুলিশে অ্যারেস্ট করে ওখানে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে প্রায় 21 দিন আমরা ওখানে জেলে থাকি। জেল থেকে বের হওয়ার পর পুলিশ এবং সব কিছু মিলিয়ে তাদের একটা সব কিছুই তাদের হাতে আর কি, তাদের বিশাল একটা সিন্ডিকেট আর কি। সেখানকার পুলিশের সাথেও তাদের পরিচয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও তাদের একটা পরিচয়। তারপর সেখান থেকে জেল থেকে বের হওয়ার পর আবার তাদের কবজায় আমাদেরকে নেয় এবং রাতের আধারে আমাদেরকে তিউনিসিয়া বর্ডার ক্রস করে তিউনিসিয়া নিয়ে আমাদেরকে একটা রুমের মধ্যে রাখে এবং পর্যায়ক্রমে নির্যাতনের মাধ্যমে আমাদেরকে নির্যাতনের জন্য তারা আলাদা লোক রাখছে। আফ্রিকান কিছু লোক এবং পাকিস্তানি কিছু লোক তারা এখানে ইনভলভ করছে আর কি, তারা অ্যাপয়েন্ট করছে। তারা আমাদেরকে নির্যাতন করে এবং সাউন্ড বক্স বাজিয়ে আর কি আরবি সং দিয়ে মুখে গামছা পিছিয়ে তারা নির্যাতন করে যাতে সাউন্ড বাইরে না যায় এবং এমনকি উলঙ্গ করে পর্যন্ত উপরে উলঙ্গ করে, যারা টাকা দিতে রাজি না হয় উলঙ্গ করে ভিডিও কল তাদের পরিবারের কাছে দেয় এবং তারা এইভাবে নির্যাতন করে, যেগুলো মানে বলার মতো না যে কি নির্যাতন ওখানে হয়, মানুষ মনে করে না তারা। এভাবে আমাদের টাকা নেয়ার পর প্রায় আমার কাছ থেকে যেমন আমার পরিবার থেকে এভাবে তারা আরও 30 লাখ টাকা নেয় এবং তারপরে লিবিয়ায় তারা হস্তান্তর করে। লিবিয়ায় তাদের আর এক বন্ধু অথবা তাদের আর একটা সিন্ডিকেটের কাছে তারা প্রেরণ করে। ওখানে তারপর আমাদেরকে নির্যাতন করে, ওখানে আমার থেকে 5 লাখ নেয়, মোটামুটি আমার কাছে প্রায় 40 লাখ টাকার মতো নেয়। এভাবে আমার পরিবার এবং আমার শ্বশুরের পরিবার নিঃস্ব হয়ে যায় আর কি। আমার বাচ্চার পড়াশোনা পর্যন্ত বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সেখানে আমরা গোপনে একটা ভিডিও করি, আফ্রিকানের মোবাইলের সহযোগিতায় গোপনে একটা ভিডিও করে আমরা বাংলাদেশে আমাদের এক পরিবারের কাছে পাঠাই এবং আমাদের সেই পরিবার সংবাদ মাধ্যমে সংবাদকর্মীর কাছে এটা প্রেরণ করে এবং এটা ফলাভাবে প্রচার করে এবং প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন এটা এবং টেলিভিশনে এটা প্রচার করে। পরবর্তীতে আমাদের পরিবার থেকে আবার বাংলাদেশের একজন মেজর জেনারেল ইরফান স্যারের ওখানে তার কাছে সহযোগিতা চায় এবং ভাগ্যক্রমে যে মেজর জেনারেল ইরফান স্যারের বন্ধু হলেন লিবিয়ার রাষ্ট্রদূত মেজর জেনারেল হাসনাত স্যার। উনি পরবর্তীতে সহযোগিতা করে, বিশেষ করে আমাকে স্পেশালভাবে আমাকে পুরো লিবিয়ার জেল খোঁজা শুরু করে আমার পরিবার থেকে পাসপোর্ট নিয়ে। পরবর্তীতে আমাকে খুঁজে পায়, ওখানে একটা শক্ত বাহিনী আছে র্যাবের মতোই ওখানে, সেটাকে বলা হয় আলরাডা। ওরা আলরাডার কাছে আমি থাকি এবং সেখান থেকে আমাকে ছাড়াই নিয়ে আসে আমাকে বাংলাদেশে প্রেরণ করে আর কি। আমি জীবন নিয়ে ফিরে আসতে আমি সক্ষম হই। আমরা ছিলাম মোট 29 জন, তার মধ্যে দুইজনকে আমরা হারিয়ে ফেলি। তারপর 27 জন আমরা একসাথে ছিলাম আর কি। তার মধ্যে আমি আসি পরবর্তীতে ফ্রি ভিসায় আর কি, ফ্রি টিকেটে আরও 10-12 জন আসে। মানব পাচারকারী চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছি
যিনি ইতালিতে প্রেরণের কথা বলে লিবিয়াতে প্রেরণ করতেন এবং সেখানে জিম্মি করে রেখে অমানবিক নির্যাতন চালাতেন এবং এই নির্যাতনের ভিডিও জিম্মির পরিবারের কাছে প্রেরণ করতেন এবং হুন্ডির মাধ্যমে মুক্তিপণ আদায় করতেন। ভুক্তভোগী আমাদের সাথে আছে। এই ভুক্তভোগীর সাথে যে প্রতারক, তার পরিচয় হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ এর মাধ্যমে, যেখানে সে বিভিন্ন ধরনের ভিডিও প্রচার করত। সে মূলত থাকতো তিউনিশিয়া ও লিবিয়াতে, কিন্তু বলতো যে সে ইতালিতে আছে। তিউনিশিয়া লিবিয়ার বিভিন্ন আপেল বাগান, কখনো ডিপার্টমেন্টাল স্টোর, এইসব এলাকা থেকে ভিডিও প্রচার করত। তো এইসব দেখে ভুক্তভোগী ইতালিতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। পরবর্তীতে ভুক্তভোগী সহ তার সাথে আরও 26 জনকে, অর্থাৎ মোট 27 জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় দুবাইতে। সেখান থেকে নেওয়া হয় আফ্রিকার নাইজার পর্যন্ত তাদেরকে ট্যুরিস্ট ভিসায় বৈধভাবে নেওয়া হয়। এবং এই 27 জন গত বছরও জুন মাসের দিকে কিন্তু মিডিয়াতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। তাদেরকে নিয়ে নিউজও হয়েছিল সারা দেশব্যাপী। তো তাদেরকে নাইজার থেকে বাই রোডে নেওয়া হয় আলজেরিয়াতে। আলজেরিয়া থেকে যখন তিউনিশিয়াতে তারা যেতে চায়, বর্ডার ক্রস করার সময় ওখানকার আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে। কিন্তু পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে মুক্তি পাওয়ার পর প্রতারক চক্র আবার তাদেরকে ওখান থেকে ভিন্নভাবে তিউনিশিয়াতে নিয়ে যায়। তিউনিশিয়া থেকে পরবর্তীতে নিয়ে যায় লিবিয়াতে। এবং আমাদের যে আজকে গ্রেফতারকৃত যে মূল প্রতারক আসামি, যে 1 নম্বর, সে কিন্তু এই তিউনিশিয়া এবং লিবিয়াতেই থাকতো। সে আরবি এবং ফ্রেঞ্চ ভাষা জানে। আপনারা জেনে থাকবেন যে লিবিয়া, তিউনিশিয়া এই অঞ্চলে আরবি ছাড়াও ফ্রেঞ্চ ভাষাও প্রচলিত রয়েছে। তো এই যে প্রতারক, সে এই 2 ভাষায় দক্ষ হওয়ার কারণে ওখানকার স্থানীয় প্রতারক যারা এবং নির্যাতনকারী যারা, তাদের সাথে এর যোগাযোগ ছিল। এবং নির্যাতন মূলত ওখানকার স্থানীয় সন্ত্রাসী যারা, তারাই করত। আমাদের আজকের যে ভুক্তভোগী, তাকে এই যে প্রতারক, সে নিজেও নির্যাতন করে এবং ভিডিও করে দেশে প্রেরণ করে। তো সে ভুক্তভোগী গত 9 জানুয়ারি, এই বছরের 9 জানুয়ারিতে দেশে ফেরত আসে। লিবিয়ার যে আমাদের বাংলাদেশ দূতাবাস আছে, বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সে ফেরত আসতে সক্ষম হয়। আর যে এই মানব পাচারকারী, তাকে আমরা নওগাঁ থেকে গ্রেফতার করতে সক্ষম হই। আজকে এই প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য দেশবাসীকে, বিশেষ করে যারা ইউরোপের দেশগুলোতে যেতে চান, তাদেরকে সতর্ক করাই আমাদের উদ্দেশ্য। তারা যাতে এই সকল দেশে যাওয়ার জন্য বৈধভাবে যাওয়ার চেষ্টা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপরিচিত কাউকে যাতে বিশ্বাস না করেন, তাহলে এরকম প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সাথে এটাও জানিয়ে দিতে চাই, এরকম প্রতারক দালাল যারা আছেন, আমাদের কাছে অভিযোগ করলে, তথ্য দিলে আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব।